আচ্ছা, ফিজিক্সে আমি একটা ওয়ার্কশিট বানাইছি, ওইটা তোমাদের সাথে শেয়ার করে দিব আজকে। ওইখান থেকে আমরা কিছু ম্যাথ দেখাবো মডার্ন ফিজিক্সের। আমরা মডার্ন ফিজিক্সে অলরেডি রিলেটিভিটি পার্টের থিওরিগুলো শেষ করে ফেলছি, তো আমরা আজকে ম্যাথ দেখি। আর এই চ্যাপ্টার আর বেশি কিছু বাকি নেই আমাদের, হচ্ছে এরপর ফোটন, তারপর হচ্ছে এক্স রে, তারপর হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট, কম্পটন ইফেক্ট, হাইজেনবার্গস আনসার্টেনটি প্রিন্সিপাল, আর হচ্ছে ডি ব্রগলি ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি। এই কয়টা জিনিস বাকি আছে। তো এইগুলো পরের টপিকগুলো অ্যাকচুয়ালি খুবই ছোট। আমাদের মেইন পোর্শন ছিল রিলেটিভিটির পার্টটা। তো আমি এখানে একটা বানাইছি তোমার ওয়ার্কশিট, ওইটা একটু এখানে শেয়ার দিয়ে দেখাই, ওইখান থেকে আজকে ম্যাথ করাবো। আচ্ছা, একটু ওয়েট করো। তো যেটা বলছিলাম যে এই ওয়ার্কশিটটা শুরুর দিকে হচ্ছে তোমার পরের যে টপিকগুলো আছে এই চ্যাপ্টার সেইগুলোর ম্যাথ। তো থিওরি অফ রিলেটিভিটির ম্যাথগুলো হচ্ছে একটু পরে শুরু হয় আর কি, এখানে এইখান থেকে 41 থেকে। তো আমরা এইখান থেকে দেখাই। এই ওয়ার্কশিটটা আমি ড্রাইভে আপলোড করে দিব আজকে। আচ্ছা, এখান থেকেই দেখো। আচ্ছা, সো আমরা এখানে 41 থেকে স্টার্ট করি। 41-এ কি বলছে দেখো। 41-এ বলছে যে ওয়েট তো হ্যাঁ, তো 41-এ বলছে an astronaut at the age of 30 years went to investigate the Milky Way by a spaceship moving with a speed of 2.4 into 10 to the power 8 meters per second and returned after 50 years according to the calendar of Earth. মানে পৃথিবীর সময় অনুযায়ী সে হচ্ছে 50 বছর পর ফেরত আসছে। তো এইখানে আমাদের বের করতে বলছে যে তার অ্যাকচুয়াল এইজটা কত। আচ্ছা, তো আমরা এটা বুঝি যে পৃথিবীর হিসাবে যেই টাইমটা ক্যালকুলেট করা হয় সেটা হচ্ছে নট অ্যাকচুয়াল টাইম, সেটা হচ্ছে রিলেটিভিস্টিক টাইম। তো টি হচ্ছে অ্যাকচুয়ালি 50 ইয়ার্স। আর এখানে আমাদেরকে ভি দেওয়া আছে, ভি হচ্ছে 2.4 10 টু দি পাওয়ার 8 মিটার্স পার সেকেন্ড। আর তার ইনিশিয়াল এজ হচ্ছে 30 ইয়ার্স, এখানে বলা আছে যেটা। আচ্ছা, সো আমরা কি করতে চাই, এখানে বের করব যে অ্যাকচুয়ালি তার কাছে টাইমটা কত ছিল, কারণ ওই অনুযায়ী তার এজ বাড়ছে। তো আমরা আমাদের এখানে অ্যাকচুয়াল টাইমটা টি নটটা বের করতে হবে। তো টি নট কীভাবে বের করবা, আমরা ফর্মুলা জানি যে টি ইজ ইকুয়াল টু টি নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তো এখান থেকে টি নট ইজ ইকুয়াল টু টি ইন্টু রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখানে ভ্যালু বসাও। টি হচ্ছে 50 ইয়ার্স আর রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার হচ্ছে 2.4 বাই 3 হোল স্কোয়ার। সি হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8। সো এটা যদি ক্যালকুলেট করো তাহলে দেখো এটা 30 ইয়ার্সের মতো আসবে। এখানে আসবে হচ্ছে 50 রুট ওভার 1 মাইনাস 2.4 বাই 3 হোল স্কোয়ার উইচ ইজ 30। এটা পারফেক্টলি 30 আসছে। তার মানে পৃথিবীতে যেই হিসাবটা ছিল 50 বছর, ওর রকেটের ভিতরে আসলে টাইম অনেক স্লোলি গেছে, অ্যান্ড সেটা গেছে হচ্ছে মাত্র 30 ইয়ার্স। তো তার এইজ কত, তার শুরুতে এইজ ছিল 30, আর রকেটের ভিতরে যেহেতু তার বয়স বাড়ছে তো সেটা হচ্ছে 30 বছর বাড়ছে। তো ওর প্রেজেন্ট এইজ হচ্ছে 30 প্লাস 30 উইচ ইজ 60 ইয়ার্স। অথচ ওর কিন্তু বয়স হওয়ার কথা ছিল 30 প্লাস 50 80 ইয়ার্স। তো এই যে 20 বছর ওর বয়স কিন্তু কমে গেছে। আচ্ছা, এর পরের ম্যাথ দেখাই। আর এরপর হচ্ছে আমরা 42 নাম্বারটা দেখাই। ফর্টি টুতে বলছে দ্য মিন লাইফ মানে হচ্ছে গড় আয়ু। তো দ্য মিন লাইফ অফ আ মেসন পার্টিকেল ইজ 13 to 10 to the power minus 8 seconds. If it moves with 0.95 c velocity, what will be its mean life and half life? আচ্ছা, তো মানে ওর গড় আয়ু
বা ওর অ্যাভারেজ বয়স থাকে হচ্ছে এতটুক, ও এতটুক ওর আয়ুষ্কাল, বা ও এতটুক টাইম বাঁচতে পারে। তো ও যদি 0.95 c ভেলোসিটিতে মুভ করে তখন ওর অ্যাভারেজ লাইফ টাইমটা কত হবে, এবং সেটা আমাদের কাছে কত হবে। ও কিন্তু স্টিল 30 × 10⁻⁸ পরেই মারা যাবে, মানে ওর নিজের সেন্স, ওর নিজের কাছে। বাট আমরা দেখবো যে ও আসলে একটু বেশি টাইম জীবিত ছিল। ঠিক আছে, তো আইডিয়াটা হচ্ছে এরকম যে আমাদের কাছে মনে হবে ও হচ্ছে আহ, একটু পরে ডিস্ট্রাক্ট হয়েছে। তো আমরা অ্যাকচুয়ালি এখানে টি বের করতে চাই, কারণ ওর কাছে ওর লাইফ টাইম এখনো সেম। বাট আমরা বাইরে থেকে, ও যখন অনেক জোরে মুভ করবে, তো তখন আমাদের কাছে বাইরে থেকে ওর ওই সেম লাইফ টাইমটা আমাদের কাছে অনেক লম্বা মনে হবে, বিকজ আমাদের ঘড়ি হচ্ছে তাড়াতাড়ি চলে ওর তুলনায়। তো আমরা হচ্ছে টি বের করবো। এখানে টি নট দেওয়া আছে, টি নট হচ্ছে 30 × 10⁻⁸ তো টি কত, মানে একটা মেসন পার্টিকেল সে যখন নিজে মুভ করতেছে, সে কিন্তু এইটা দেখবে না যে ওর বয়স বেড়ে গেছে। ওর কাছে মনে হবে ও স্টিল 30 × 10⁻⁸ পরে মারা গেছে। তো এটা হচ্ছে অ্যাকচুয়াল টাইম। বাট আমরা যখন ওকে অবজার্ভ করব, অ্যান্ড আমরা জানি যে মুভিং থাকে তার ক্লকটা হচ্ছে একটু স্লোলি চলে, আর আমাদের ক্লকটা একটু তাড়াতাড়ি চলে। তো আমরা যদি আমাদেরটা যদি তাড়াতাড়ি চলে, তাহলে ওর ওই সেম 30 × 10⁻⁸ আমাদের ঘড়িতে আর একটু বেশি দেখাবে, কারণ আমাদের ঘড়িটা আর একটু তাড়াতাড়ি চলছে। তো আমরা এখানে টিটা বের করতে চাই, মানে আমরা যেটা মেজার করব, আমাদের রেফারেন্স ফ্রেম থেকে যেটা মনে হবে। তো টি কত, সো এখানে আমরা জানি টি ইজ ইকুয়াল টু টি নট ডিভাইডেড বাই √1 - v² / c²। তো এখানে তোমার টি ইজ ইকুয়াল টু টি নট হচ্ছে 30 × 10⁻⁸, আর এইটা হচ্ছে √1 - v² / c² হচ্ছে 0.95²। এত ইয়ার্স, সরি এত সেকেন্ড। সেটা হচ্ছে 3.36। আচ্ছা, এটা 0.95, তো আমি 45 কেন লিখছি, এটা 95, সেটা 9ই লিখছি, বাট পরে 4 মনে করছি। এটাই, এটা হচ্ছে 95, এটা হচ্ছে 9.6 × 10⁻⁷, সো কারেক্ট আসছে। আর এরপর হচ্ছে হাফ লাইফ বের করতে বলছে। ও আচ্ছা, হাফ লাইফ হচ্ছে এই চ্যাপ্টারের টপিক না, এটা হচ্ছে ওই যে নিউক্লিয়ার ফিজিক্স পড়াবো এরপরেই, এই চ্যাপ্টারের পরেই আমরা নিউক্লিয়ার ফিজিক্স দেখাবো ওইটাই। তো হাফ লাইফের যদিও এখানে ওইটা নাই, আমি তারপর একটু ফর্মুলাটা বলে দিই। হাফ লাইফ হচ্ছে এরকম টাও দিয়ে ইন্ডিকেট করে। তো টাও হচ্ছে 1/λ। ল্যামডা কি, এটা হচ্ছে রেডিও অ্যাক্টিভ ডিকে কনস্ট্যান্ট, এটা পরের চ্যাপ্টারে পড়বা। আর এই হাফ লাইফ যেটা, সরি, এটা হচ্ছে আমাদের মিন লাইফ, এটাই হচ্ছে মিন লাইফ, একটু উল্টা বলছি। আর এইখানে যে হাফ লাইফের কথা বলা হয়েছে, হাফ লাইফ হচ্ছে টি হাফ, আর টি হাফ হচ্ছে ln2/λ। এটা তোমরা পড়বা এর পরের চ্যাপ্টারে। তো এইখান থেকে অ্যাকচুয়ালি বোঝা যায় যে আমাদের হাফ লাইফ হচ্ছে তোমার ln2/τ। তো টাওটা যদি মিন লাইফ হয় আর হাফ লাইফ যদি টি হাফ হয়, এখন আমি অলরেডি হচ্ছে মিন লাইফ বের করে ফেলছি, এটা হচ্ছে আমাদের মিন লাইফ। তো আমি এখানে টি হাফ বের করতে পারবো এইভাবে, ln2 ডিভাইডেড বাই হচ্ছে 9.6 × 10⁻⁷। এটা, এই ফর্মুলাটা আমরা পরের চ্যাপ্টারে শিখবো। এখন যেহেতু ওয়ার্কশিটে ম্যাথটা আছে, এটা করি। 9.6 × 10⁻⁷। আচ্ছা, এখানে একটা ভুল তো করছি লাগতেছে, ধরো এইখানে হচ্ছে এটা ln2 টাইমস টাও হবে, তাই না? কারণ টাও হচ্ছে 1/λ, সেটা মাল্টিপ্লাই হবে, সরি। আচ্ছা, সো মাল্টিপ্লাই যদি করি, এটা হচ্ছে 6.65, এই যে অ্যান্সারটা দেওয়া 6.65 × 10⁻⁷।
নিউক্লিয়ার ফিজিক্স যে চ্যাপ্টারটা আছে এরপর খুবই সহজ আর খুবই মজার। স্পেশালি ওটার ফার্স্টের পার্টটা হচ্ছে তোমরা কেমিস্ট্রি কোয়ালিটেটিভে যে 7টা ফর্মুলা পড়ছিলা, ওই যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 পাই জেড স্কোয়ার ডিভাইডেড বাই এম আর, তারপর হচ্ছে ভি ইজ ইকুয়াল টু এন এইচ ডিভাইডেড বাই 2 পাই এম, এই যে ফর্মুলাগুলো ছিল, তারপর আরও যেগুলো ছিল ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু এরকম কিছু ফর্মুলা আমরা দেখাইছিলাম না, ইজ ইকুয়াল টু মাইনাস 2 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এন স্কোয়ার এইচ স্কোয়ার। তো ওই ফর্মুলাগুলোই এখানে আছে আবার। তো ওইগুলো দেখবা। আর এরপর হচ্ছে এই যে রেডিও অ্যাক্টিভ ডিকে রিলেটেড পড়াশোনাগুলো করবা। তো ওইগুলা খুবই ইজি, মানে এই চ্যাপ্টারটা খুবই মজার, আর ওইটা আমরা 2 ক্লাসে শেষ দিব, কারণ ওই চ্যাপ্টারটা খুব বেশি সহজ। আর এটা ম্যাথগুলোও খুব ইজি, এরকম ছোটখাটো জাস্ট এরকম কয়েকটা ফর্মুলা আছে আর কি, আর আমরা প্রত্যেকটা ডিরাইভ করেও দেখাবো। তো এইটা ওইখানে আবার আসবে। আচ্ছা, তারপর হচ্ছে পরেরটা এইখানে ওই যে ডিকে কনস্ট্যান্ট, এটাও পরের চ্যাপ্টারে আসলে। আর আচ্ছা, আমরা এখানে 44 নম্বরটা দেখাই। এটা লেংথ কন্ট্রাকশন রিলেটেড বা দৈর্ঘ্য সংকোচন রিলেটেড। 44 44-এ বলছে দ্য লেংথ অফ আ রকেট ইজ 100 মিটার অন দ্য আর্থ, মানে পৃথিবীতে যখন রকেটটা ছিল তখন তাকে মেপে দেখা গেছে, ফিতা দিয়ে মেপে দেখা গেছে এটা 100 মিটার। বাট যখন এটা ফ্লাই করতেছিল একটা স্পিডে, তখন আমরা অবজার্ভ করে দেখছি এটা আসলে 99 মিটার। অ্যান্ড এটা শুধু আমাদের অবজারভেশনের ভুল না, এটা অ্যাকচুয়ালি 99 মিটার হয়েছে, এরকম আমরা দেখতেছি। তো বলছে হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য রকেট, মানে বের করতে হবে যে রকেটটার স্পিড তাহলে কত। এটা লেংথ কন্ট্রাকশন, যে আমরা রিলেটিভিস্টিক লেংথ দেখতেছি 99, আর রকেটের অ্যাকচুয়াল লেংথ হচ্ছে 100 মিটার। অ্যান্ড উই নো লেংথ কন্ট্রাকশন ইজ এল ইজ ইকুয়াল টু এল নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার্ড ওভার সি স্কোয়ার্ড। ওকে, তো এখানে আমরা ভ্যালু বসাবো, ভি বের করব। তো এল হচ্ছে 99, এল নট হচ্ছে 100, রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তো আমরা এখানে ভি বাই সি হোল স্কোয়ারটা বের করি, ঠিক আছে, এটা বের করা সহজ। তো এটা যদি ক্যালকুলেটর সলভ করে বের করি তাহলে পাওয়া যায় ভি বাই সি এর ভ্যালু হচ্ছে 0.141, তাহলে ভি হচ্ছে এইটা ইন্টু সি। সো আমাদের অ্যান্সারটা হচ্ছে এইটা 4.232 ইন্টু 10 টু দি পাওয়ার 7। তো ভি হচ্ছে 4.232 ইন্টু 10 টু দি পাওয়ার 7 মিটার্স পার সেকেন্ড। এই স্পিডে রকেটটা আসলে যাচ্ছিল। দেখো এটা সবাই বুঝছো কিনা, কারো কোশ্চেন থাকলে বলো। আচ্ছা, সো 44 এর পর হচ্ছে আমরা 45 আমার মনে হয় না দেখানোর দরকার আছে। এখানে একটা মিটার স্টিক এত স্পিডে থ্রো করলে তুমি এটার লেংথ কত অবজার্ভ করবে। তো জাস্ট এল ইজ ইকুয়াল টু এল নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এটা। আচ্ছা, 46 দেখো, এটা হচ্ছে ম্যাস এক্সপ্যানশন রিলেটেড। 46, তো 46-এ হচ্ছে বলছে অ্যান ইলেকট্রন ইজ মুভিং উইথ আ স্পিড অফ 0.99 সি, হোয়াট ইজ ইটস মুভিং ম্যাস। একটা ইলেকট্রন এত স্পিডে মুভ করলে তার চলমান ভর বা চলভর কত, বা মুভিং ম্যাস কত, মানে রিলেটিভিস্টিক ম্যাসটা কত, এম কত আর কি। বলছে রেস্ট ম্যাস হচ্ছে এত, ইলেকট্রনের রেস্ট ম্যাস হচ্ছে এত। মানে ইউজুয়ালি আমরা যেটা জানি। তো এখন একটা ইলেকট্রন যদি 0.99 সি স্পিডে দৌড়ায় তখন তার ম্যাস আমি কত মেজার করব। তো সেটা হচ্ছে এম ইজ ইকুয়াল টু এম নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তো এম ইজ ইকুয়াল টু হচ্ছে এম নট হচ্ছে কত, 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার হচ্ছে, ভি হচ্ছে 0.99 সি, সো ভি স্কোয়ার বাই সি স্কোয়ার হচ্ছে 0.99 স্কোয়ার।
ওকে, এত কেজি। আমরা দেখবো যে একটা ইলেকট্রন এরকম স্পিডে দৌড়াইলে তার ম্যাস সিগনিফিকেন্টলি বড় হয়, প্রায় কত টাইমস দেখো, প্রায় হচ্ছে 7 টাইমস ইনক্রিজ হয়েছে। সেখানে ওইটা যদি বসাই, তার সাথে 6.45 ইন্টু 10⁻⁻30। আচ্ছা, 46 এর পর এটা হচ্ছে একটা ম্যাস এক্সপেনশন রিলেটেড ম্যাথ দেখাইলাম। 46 এর পর হচ্ছে আমরা 47 দেখাবো। আচ্ছা, 47 এ বলছে পার্টিকেল উইথ ম্যাস 9.1 into 10⁻⁻28 kg is totally converted to energy. What will be the amount of energy? তো এটা হচ্ছে যে E is equal to mc স্কয়ার। আমি এরকম একটা ম্যাসকে যদি টোটালি এনার্জিতে কনভার্ট করতে পারি, তখন আমি টোটাল যে এনার্জি পাবো সেটা হচ্ছে E is equal to mc স্কয়ার্ড। ওকে, তো এখানে আমার m হচ্ছে 9.1 into 10⁻⁻28, আর c হচ্ছে 3 into 10⁸, এত জুল। আনসার হচ্ছে 8.19 into 10⁻⁻11 জুল। ফর্টি সেভেনের পর হচ্ছে 48। কেউ কোথাও না বুঝলে সাথে সাথে জানাও। তো 48-এ আমাদেরকে বলছে দ্য রেস্ট ম্যাস অফ অ্যান অ্যাটমিক পার্টিকেল ইজ 2.5 into 10⁻⁻27 kg, ডিটারমাইন ইটস রেস্ট এনার্জি। তো রেস্ট ম্যাস দেওয়া আছে, দ্যাট ইজ এম নট, সেটা হচ্ছে 2.5 into 10⁻⁻27 কেজিস। আচ্ছা, রেস্ট ম্যাস দেওয়া থাকলে রেস্ট এনার্জিও বের করা খুব সহজ, সেটা হচ্ছে রেস্ট এনার্জি হচ্ছে জাস্ট রেস্ট ম্যাস ইন্টু সি স্কোয়ার। আচ্ছা, তো রেস্ট এনার্জি কত হবে এখানে, এটা বের করবা 2.5 into 10⁻⁻27 into 3 into 10⁸ স্কোয়ার, এত জুল। এখন এখানে বলছে যে এটা বের করো এনার্জিটা ফার্স্টে। তো এনার্জিটা আসে 2.5 into 10⁻⁻27 into 9 into 10⁻16। তো এটা আসে হচ্ছে 2.25 into 10⁻10 জুল। এখন বলছে যে এই এনার্জিটা ইলেকট্রন ভোল্ট ইউনিটে কত। ইলেকট্রন ভোল্ট কিন্তু একটা এনার্জির ইউনিট, স্ট্যাটিক ইলেকট্রিসিটিতে পড়ছিলা যে 1 ইলেকট্রন ভোল্ট, এটা মানে হচ্ছে একটা ইলেকট্রনের চার্জ 1.6 into 10⁻⁻19 এত জুল। কেন? কারণ W is equal to হচ্ছে Q into V, মানে ওয়ার্ক হচ্ছে একটা চার্জ ইন্টু পোটেনশিয়াল ডিফারেন্স। তো পোটেনশিয়াল ডিফারেন্স যদি আমার 1 ভোল্ট হয় আর আমার চার্জ যদি একটা ইলেকট্রনের সমান হয়, তখন এটাকেই আমরা বলি 1 ইলেকট্রন ভোল্ট। আর এটা বেসিক্যালি কি একটা ওয়ার্ক, একটা 1 ইলেকট্রন ভোল্ট মানে হচ্ছে 1 ভোল্ট ভোল্টেজ ডিফারেন্সে আমার একটা ইলেকট্রনকে ট্রান্সফার করতে যতটুকু ওয়ার্ক করা লাগে, তো সেটাই হচ্ছে 1 ইলেকট্রন ভোল্ট। আর সেটা কত জুল? এত জুল। বিকজ একটা ইলেকট্রনের চার্জ কত, 1.6 into 10⁻⁻19। সো এটা ইন্টু এটা করলেই তো আমি জুলটা পেয়ে যাব। আচ্ছা, তো ইলেকট্রন ভোল্ট, এক ইলেকট্রন ভোল্টে এত জুল, তাহলে এত জুলে কত ইলেকট্রন ভোল্ট? তো এটাকে আমি 1.6 into 10⁻⁻19 দিয়ে ডিভাইড করে দিব আর কি। এটা দিয়ে ডিভাইড করে দিব, সেটা আসবে এত ডিভাইডেড বাই 1.6 into 10⁻⁻19। তো এটা কত আসে দেখো, হিউজ একটা এনার্জি। তো এটা আসছে
হলো 1.406 ইন্টু 10⁹ ইলেকট্রন ভোল্ট। ওকে, সেখানে অ্যান্সার মিলে নাই তো। ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, সো এটা হচ্ছে 2.25, এইটা মিলছে এখানে, আর পরেরটাও মিলছে অ্যাকচুয়ালি। পরেরটা হচ্ছে 1.40625 ইন্টু 10⁹ ইন্টু 10⁹ ইলেকট্রন ভোল্ট। ফাইন, কেন কি এটাই দেওয়া? হ্যাঁ। আচ্ছা, এবার বলছে যদি পার্টিকেলটা if the particle is moving with a speed of 0.9 c, then what is its total energy? তো টোটাল এনার্জি হচ্ছে E is equal to mc স্কোয়ার্ড। আর এখানে এমটা কিন্তু মুভিং ম্যাসটা দিতে হয়, মানে তোমার রাইট নাও ম্যাস যত সেটাই দিতে হবে। তো এখন এম কিভাবে পাবা? তো এম হচ্ছে আবার এম নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, আর এখানে হচ্ছে আরেকটা সি স্কোয়ার। আচ্ছা, সো এম নট হচ্ছে 2.5 ইন্টু 10⁻⁻27, আর এইটার সাথে সি স্কোয়ার হচ্ছে 9 ইন্টু 10⁻16, আর ডিভাইডেড বাই হচ্ছে রুট ওভার 1 মাইনাস ভি হচ্ছে 0.9 সি, সেটা হচ্ছে 0.9 স্কোয়ার, তো এত জুল। সেটা আসে 5.162 ইন্টু 10⁻5.162 ইন্টু 10⁻−10 জুল। অ্যান্ড অলসো এটাকেও তুমি ওই ডিভাইডেড বাই 1.6 ইন্টু 10⁻−19 করে ইলেকট্রন ভোল্টে নিয়ে আসতে পারবে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা 49 নাম্বারটা দেখাই। তো 49 নাম্বারটা হচ্ছে যে একটা কান্ট্রির টোটাল ইলেকট্রিক্যাল এনার্জির অ্যামাউন্ট হচ্ছে 5.5 ইন্টু 10⁻11 কিলোওয়াট আওয়ার। কিলোওয়াট আওয়ারও এনার্জির একটা ইউনিট। তোমরা জানো যে 1 কিলোওয়াট, এটা কারেন্ট ইলেকট্রিসিটিতে পড়ছো, যে 1 কিলোওয়াট আওয়ার মানে হচ্ছে 1000 ওয়াট ইন্টু 3600 সেকেন্ডস, which is 3.6 ইন্টু 10⁶ জুল। আচ্ছা, তো এখন বলছে একটা কান্ট্রির টোটাল ইলেকট্রিক্যাল এনার্জি হচ্ছে এত, তো এটা এই পুরো এনার্জিটাকে আমি যদি একটা ম্যাসে কনভার্ট করে ফেলি, তখন সেই ম্যাসটা কত হবে? তো আমরা জানি E ইজ ইকুয়াল টু এম সি স্কোয়ার্ড, তো এম ইজ ইকুয়াল টু হচ্ছে ই বাই সি স্কোয়ার্ড। তো ই হচ্ছে আমাদের এইটা টাইমস এটা, আমাদের টোটাল এনার্জি আছে 5.5 ইন্টু 10⁻11 ইউনিট বা কিলোওয়াট আওয়ার, আর এক এক কিলোওয়াট আওয়ারে হচ্ছে, দেখো এক একটা কিলোওয়াট আওয়ারে হচ্ছে এত জুল। সো এটা এখানে বসাই, অ্যান্ড দেন ডিভাইডেড বাই হচ্ছে এটা সি স্কোয়ার, হুইচ ইজ 9 ইন্টু 10⁻16, তো এত কেজি। সেটা হচ্ছে 22 কেজি। সো বুঝতেই পারতেছো যে মাত্র 22 কেজি ম্যাস থেকে কি পরিমাণ এনার্জি পাওয়া পসিবল। এর জন্য নিউক্লিয়ার এনার্জি অ্যাকচুয়ালি অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ তুমি এখানে খুব স্মল ম্যাস ইউজ করেই এখান থেকে হচ্ছে হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি তুমি নিউক্লিয়ার ফিশন বা ফিউশনের মাধ্যমে বের করে আনতে পারবা। তো মাত্র খুব অল্প ম্যাস দিয়েই হচ্ছে এটা করা পসিবল। ওকে, সো এখানে আমরা দেখলাম যে এই এনার্জিটা কনভার্ট করলে ম্যাস কতটুকু হতো, মানে ওইটার ইকুইভ্যালেন্ট ম্যাস কতটুকু পাওয়া যেত। আচ্ছা, 49 এর পর হচ্ছে আমরা
ফর 50 দেখাবো না, সেম আমরা এটা দেখবো 51, এটা ইম্পর্টেন্ট, খুব কমন কোশ্চেন আর কি। আচ্ছা, সো এখানে আমাদেরকে বলছে যে হোয়াট ইজ দ্য ম্যাস অফ অ্যান ইলেকট্রন উইথ কাইনেটিক এনার্জি 1.6 ইন্টু 10⁶ ইলেকট্রন ভোল্ট। আচ্ছা, তো এটা কিভাবে করবা আমাকে একটু একজন বলো। রুহি বলো তো এটা কিভাবে করবা, জাস্ট রাফলি বলো, মানে মানে অ্যান্সার বলতে হবে না, জাস্ট একটু রাফলি বলো তুমি ম্যাথটা কিভাবে করবা। নো, ইকে ইজ ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার তো বাদ, তাই না? সো ওইটা আর করা যাবে না, বুঝছো? এখানে ম্যাক্সিমামে যে ভুলটা করবে ইকে ইজ ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার। আমি এইখানে তাহলে তুমি কোন এম বসাবা? তুমি কি এখানে ইলেকট্রনের 9.11 ইন্টু ওইটা বসাবা, নাকি তুমি অন্য কিছু বসাবা? কারণ এইটা যদি আবার একটা কাইনেটিক এনার্জি থাকে তাহলে তো মুভিং, আবার মুভিং হলে তোর ম্যাস চেঞ্জড। সো আর ম্যাস চেঞ্জড হলে তো এই ফর্মুলার খাটেই না, রাইট? সো এইটা আমরা ইউজ করব না, ওকে? হ্যাঁ, এটা দিয়ে করতে হবে, গুড। আর এখানে মেইনলি হইতেছে যে তুমি দেখবা তোমাদের বইগুলো এত হাস্যকর, ওরা হাফ এম ভি স্কোয়ার দিয়ে করে, আবার ওই ভি ইউজ করে এম এম ইজ ইকুয়াল টু এম নট বাই ইয়ে করে ম্যাথটা বের করে। এটা খুবই লেম আর কি। তুমি বইতে দেখবা, বইয়ে এই চ্যাপ্টারে ম্যাক্সিমাম ম্যাথই ভুলভাবে করা, তো বইয়ের কিছু ফলো করতে যায় না, ঠিক আছে? এটা হচ্ছে এইভাবে চিন্তা করো যে আমরা আমরা নিউটনিয়ান মেকানিক্স থেকে বের হয়ে আসছি, ঠিক আছে? এখন আমরা এভাবে চিন্তা করব যে টোটাল এনার্জি হচ্ছে এমসি স্কোয়ার, মানে ইজ ইকুয়াল টু হচ্ছে এমসি স্কোয়ার। এইটা আমি জানি যে টোটাল এনার্জি হচ্ছে ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার্ড, অ্যান্ড দেন আমরা জানি টোটাল এনার্জি হচ্ছে আসলে দুইটা জিনিসের সাম। রাইট নাও আমার কাইনেটিক এনার্জি কত, আর রাইট নাও আমার রেস্ট এনার্জি কত। মানে রাইট নাও না, এটা তো অলওয়েজ সেম, রেস্ট এনার্জিটা কত। এখন তার মানে কাইনেটিক এনার্জি হচ্ছে এমসি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার। আচ্ছা, এখন আমি ইলেকট্রনের রেস্ট ম্যাস জানি, আমি ইলেকট্রনের কাইনেটিক এনার্জি দেখো এখানে দেওয়া আছে সুন্দর মতো। আমি যদি তার মুভিং ম্যাসটা বের করি অ্যান্ড দেন ওইখান থেকে আমি ভি বের করতে পারবো। সো আমি এটাকে একবার ডিরেক্টলি এভাবে লিখতে পারি, দেখো এরপর যে ইকে ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার হচ্ছে এম নট সি স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার 1 - ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, আর মাইনাস এম নট সি স্কোয়ার। তো এখান থেকে আমি ডিরেক্টলি একবারে ভি তোমার, আচ্ছা এখানে তো আমাদের ইয়া বের করতে বলছে, তাই না? আচ্ছা, এটা তো আমার লাগবেই না, আমার তো হোয়াট ইজ দ্য ম্যাস অফ অ্যান ইলেকট্রন উইথ কাইনেটিক এনার্জি বের করতে বলছে, মানে তার মুভিং ম্যাসটাই চাইছে। ওকে, মানে রাইট নাও তার ম্যাস কত, তো এই এম চাইছে আর কি। তো এটা এখান থেকে ডিরেক্টলি পাওয়া যায় যে এটা আসলে সাইড চেঞ্জটা করারই দরকার ছিল। এখান থেকে ডিরেক্টলি বলা যায় যে তার মানে আমি কাইনেটিক এনার্জি প্লাস রেস্ট এনার্জি ইয়া করব, অ্যাড করব, দেন হচ্ছে আমি সি স্কোয়ার দিয়ে ডিভাইড করলে এম পাবো, রাইট নাও যে ম্যাথটা আছে সেটা পাবো। ইকে হচ্ছে 1.6 ইন্টু 10⁶ ইলেকট্রন ভোল্ট, অ্যান্ড আমরা জানি এটাকে জুলে কনভার্ট করলে হচ্ছে তোমার আরও 1.6 ইন্টু 10⁻⁻19 এত মাল্টিপ্লাই করতে হয়। দেখো ম্যাথটা কিন্তু দেখতে খুবই মানে খুবই বেশি ইজি, বাট আসলে কিন্তু এতটা সিম্পল না। এখানে কিন্তু বেশ কিছু চিন্তা ভাবনা করেই লিখতে হইতেছে তোমার। তো এখানে তুমি ওই এনার্জিটা বসাও 1.6 ইন্টু 10⁶ ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19 প্লাস এম নট হচ্ছে ওই যে 9.11 ইন্টু 10⁻⁻31, সি স্কোয়ার হচ্ছে 9 ইন্টু 10⁻16 ডিভাইডেড বাই সি স্কোয়ার হচ্ছে অ্যাগেইন 9 ইন্টু 10⁻16। তো এইটা হচ্ছে আমার মুভিং ম্যাসটা আর কি। তো এটা ক্যালকুলেট করলে দেখো 1.6 ইন্টু 10⁶ ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19 প্লাস 9.11 ইন্টু 10⁻31 ইন্টু 9 ইন্টু 10⁻16 ডিভাইডেড বাই 9 ইন্টু 10⁻16।
সেটা করলে আসে 3.75 ইন্টু 10⁻⁻30। সো এখানে যে অ্যান্সারটা দেওয়া আছে আর কি। সো এইভাবে চিন্তা করে এগুলা করবা। ওকে, ওর স্পিড যদি বের করতে বলে, ভুলো ওই যে ইকি ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার না, স্পিড বের করতে বললে তুমি তো ওর ওই যে এই ম্যাথটা জানো আর অ্যাকচুয়াল ম্যাথও জানো। তো তারপর ওই যে তুমি এম ইজ ইকুয়াল টু এম নট ডিভাইডেড বাই রুট ওভার 1 - ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এইখান থেকে ভি বের করে নিয়ে আসো। সেইভাবে তুমি ওর অ্যাকচুয়াল স্পিডটাও পাওয়া। আচ্ছা, তারপর হচ্ছে 52। 52তে বলছে অ্যাকর্ডিং টু রিলেটিভিটি থিওরি ফাইন্ড দ্য ম্যাস অ্যান্ড স্পিড অফ অ্যান ইলেকট্রন উইথ 1.5 ইন্টু 10⁶ কাইনেটিক এনার্জি। আচ্ছা, এটা তো সেম, আমি এটা খেয়াল করিনি, এটা হচ্ছে সেম। তুমি ওই ম্যাস বের করবা আর দেন ওইটা ইউজ করে ভি বের করবা। এটা বাসায় হোমওয়ার্ক থাকলো, এটা কইরো। জাস্ট হাফ এম ভি স্কোয়ার ইউজ করবা না, ঠিক আছে? আচ্ছা, 53 দেখাই, 53টা ইম্পর্টেন্ট। 53তে বলছে ফাইন্ড দ্য মোমেন্টাম, কাইনেটিক এনার্জি মানে ভরবেগ, গতিশক্তি, অ্যান্ড টোটাল এনার্জি মোট শক্তি বের করো অফ আ পার্টিকেল মুভিং উইথ সি বাই স্কোয়ার রুট অফ 2 ভেলোসিটি। তো খুবই সহজ, কিভাবে করবা দেখো। টোটাল এনার্জিটা আগে বের করি, ঠিক আছে? ইজ ইকুয়াল টু হচ্ছে এম সি স্কোয়ার্ড। আচ্ছা, এইখানে তোমার ম্যাস দেওয়া নাই, তো এই এমটা তো আসলে রানিং ম্যাস, তো এটাকে আমি এই তোমার অ্যাকচুয়াল ম্যাস থেকে এভাবে নিয়ে আসবো। দেন এখানে এম নট সি স্কোয়ার ডিভাইডেড বাই, এখন বলা আছে ভি হচ্ছে সি বাই রুট টু, এখানে যদি সি বাই রুট টু বসাও তাহলে আসবে সি স্কোয়ার বাই টু, সো এটা হবে হাফ। সো এখান থেকে আমি পাবো রুট টু এম নট সি স্কোয়ার। এটা অ্যান্সার হচ্ছে রুট টু এম নট সি স্কোয়ার টোটাল এনার্জি। আচ্ছা, কাইনেটিক এনার্জি কিভাবে পাবো? কাইনেটিক এনার্জি হচ্ছে টোটাল এনার্জি মাইনাস রেস্ট এনার্জি। তো টোটাল এনার্জি হচ্ছে রুট টু এম নট সি স্কোয়ার, আর রেস্ট এনার্জি হচ্ছে এম নট সি স্কোয়ার, তাহলে এটা হচ্ছে রুট টু মাইনাস ওয়ান এম নট সি স্কোয়ার। অ্যান্ড কীভাবে মোমেন্টাম পাওয়া যাবে? মোমেন্টাম হচ্ছে পি ইজ ইকুয়াল টু এম ভি, বাট এই এম হচ্ছে আবারও ওই যে রানিং ম্যাস, তো এম নট ডিভাইডেড বাই রুট ওভার 1 - ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ইন্টু ভি। তো এম নট ডিভাইডেড বাই, এই পোর্শনটা আমরা দেখছি 1/√2 আসে, আর হচ্ছে ইন্টু ভি, তো এটা আসে রুট টু, আর রুট টু ইন্টু হচ্ছে এম নট ইন্টু ভি, ভি হচ্ছে আবার সি বাই রুট টু, তো এখানে এটা বসাও তাহলে আসে এম নট সি। আচ্ছা, মোমেন্টামটা আরেকভাবে বের করা যেত, এটা হচ্ছে আমরা গতদিন যে ফর্মুলাটা শিখাইছিলাম, যে ই স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4। এটা দিয়ে ডিরেক্টলি করতে পারো যে ই স্কোয়ার হচ্ছে টু এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4, এটা হচ্ছে পি স্কোয়ার সি স্কোয়ার, আর এটা হচ্ছে কি এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4। সো আমরা এখান থেকে পাবো পি স্কোয়ার সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4। সো এখান থেকে আসে পি ইজ ইকুয়াল টু এম নট সি। ওকে, সো একই রেজাল্ট, তুমি চাইলে ওই গতদিন ডিরাইভ করা ফর্মুলাটা ইউজ করে ডিরেক্টলি করতে পারো, অথবা পি ইজ ইকুয়াল টু এমভি দিয়েও করতে পারো। আচ্ছা, তুমি এখানে কোশ্চেন করতে পারো ভাইয়া এখানে পি ইজ ইকুয়াল টু এমভি ইউজ করি, বাট ইকি ইজ ইকুয়াল টু হাফ এমভি স্কোয়ার কেন ইউজ করি না? কারণ পি ইজ ইকুয়াল টু এমভি এটা হচ্ছে ডেফিনেশন, মোমেন্টাম জিনিসটা কি।
বাট কাইনেটিক এনার্জির ডেফিনেশন কিন্তু এটা না যে হাফ ইন্টু ম্যাস ইন্টু ভেলোসিটি স্কোয়ার, মোটেও না। এটা হচ্ছে যে একটা অবজেক্ট মুভিং অবস্থায় যে এনার্জিটা গেইন করে সেটা। তো সেটা আমরা ওয়ার্ক এনার্জি থিওরেম থেকে আনি, যে ওর উপর যতটুকু ওয়ার্ক করা হয় সেটা ওর কাইনেটিক এনার্জি শুধু চেঞ্জ করতে পারে। তো সেইখান থেকে আমরা ইন্টিগ্রেশন বা নর্মাল প্রসেসেই বলো ডিরাইভ করে আনছিলাম যে কে হচ্ছে হাফ এম ভি স্কোয়ারের সমান হয় যখন আমরা ম্যাসকে কনস্ট্যান্ট ধরি। বাট এইখানে এসে ওইটা ব্রেক করছে। এইটা ব্রেক করার তো কোনো রিজন নেই, এটা তো মোমেন্টামকে ডিফাইন করতেছে, এম ভি মানেই হচ্ছে মোমেন্টাম। আচ্ছা, তো এটা গেল। 54 নাম্বারটা এখনের ম্যাথ না, এটা হইতেছে তোমাদের লাস্ট চ্যাপ্টারের ম্যাথ। এটা হচ্ছে অ্যাস্ট্রোফিজিক্স যে চ্যাপ্টারটা আছে ওইখানের। ওইখানে একটা এরকম ফর্মুলা আছে যে ইভেন্ট হরাইজন ইজ ইকুয়াল টু 2gm/c²। এটা দিয়ে একটা ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজনের রেডিয়াস মাপা যায় আর কি। মানে ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজন মানে হইতেছে এমন একটা রেডিয়াস বা এমন একটা রিজিয়ন যার ভিতরে যদি তুমি একবার ঢুকো তাহলে ওইখান থেকে তুমি কোনোভাবেই বের হইতে পারবে না, কোনোভাবেই না। ওইটার ভিতরে যদি লাইটও ঢুকে, লাইটও বের হইতে পারবে না। সো ইভেন্ট হরাইজন হচ্ছে খুবই ডেঞ্জারাস একটা জায়গা, যেটার জাস্ট ইভেন্ট হরাইজনে একটু ভিতরেও যদি তুমি ঢুকো তাহলে তুমি ওইখান থেকে আর কোনোভাবেই বের হইতে পারবে না। আর এটা ওই যে অ্যাস্ট্রোফিজিক্স চ্যাপ্টার দেখবা যে ব্ল্যাক হোল হচ্ছে, ব্ল্যাক হোলের একটা পয়েন্ট অফ সিঙ্গুলারিটি থাকে, আর ব্ল্যাক হোলের ডেনসিটি থাকে হচ্ছে ইনফিনিটি, আর ম্যাস ভলিউম থাকে হচ্ছে 0। আর ম্যাসও থাকে, ম্যাস একটা ফাইনাইট ম্যাস থাকে, বাট তার ডেনসিটিটা হয় হচ্ছে ইনফিনিটি, বিকজ তার ভলিউম হয়ে যায় 0, তার একটা সিঙ্গুলার পয়েন্ট থাকে অ্যান্ড তার একটা ইভেন্ট হরাইজন থাকে এরকম। যে ইভেন্ট হরাইজনের মাঝখানে বাইরে থাকলে তুমি সেফ, বাট এটার ভিতরে গেলে তুমি ব্ল্যাক হোলের ভিতরেই পড়বা। ঠিক আছে, ইউটিউবে এগুলোর উপর অনেক ভিডিও টিডিও আছে, দেখতে পারো ইভেন্ট হরাইজন রিলেটেড। তারপর হচ্ছে ওইখানে এরকম একটা ফর্মুলা আছে, যদি এই ফর্মুলাটা দেখে, মানে এই ফর্মুলাটা বইয়ে হচ্ছে আমরা নিউটনিয়ান ফিজিক্স দিয়ে ডিরাইভ করব, বাট এটা আসলে নিউটনিয়ান ফিজিক্স থেকে আসেনি, এটা হচ্ছে আইনস্টাইনের যে গ্র্যাভিটির ফর্মুলা ওইখান থেকে, জেনারেল থিওরি অফ রিলেটিভিটি থেকে এটা আসে। বাট দেখা যায় দুইটা আসলে সেম, তো এর জন্য আমাদের বইতে হচ্ছে ওই নিউটনিয়ান ফিজিক্সেরটাই দেওয়া। আচ্ছা, আমরা 55 নাম্বারটা দেখাই। এখানে হচ্ছে দ্য টোটাল এনার্জি অফ আ পার্টিকেল ইজ টুয়াইস ইটস এনার্জি অ্যাট রেস্ট। তো একটা পার্টিকেলের টোটাল এনার্জি হচ্ছে তার রেস্ট এনার্জি টুয়াইস, মানে 2m0c² আর কি। হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য পার্টিকেল? তো আমরা জানি টোটাল এনার্জি হচ্ছে mc², আর এটা আবার হচ্ছে 2m0c² এর সমান। অ্যান্ড আমরা এটাও জানি m হচ্ছে আবার m0 ডিভাইডেড বাই √1 - v²/c²। তো এখান থেকে তোমার c² কেটে দিলে আর m0 কেটে দিলে আমরা পাবো যে 1 - v²/c² ইজ ইকুয়াল টু 1/4। সো v²/c² ইজ ইকুয়াল টু হচ্ছে 3/4। তাহলে v ইজ ইকুয়াল টু হচ্ছে 3c√3/2। তো এটা আমাদের অ্যান্সার। সি হচ্ছে 3 × 10⁸, আর এটা হচ্ছে √3 / 2। এইটা আমাদের অ্যান্সার, 2.6 × 10⁸ মিটার্স পার সেকেন্ড। ওকে, সেটা ইজি ম্যাথ। আর এখানে একটা ব্যাপার বলা আছে যে আসলে টোটাল এনার্জি রেস্ট এনার্জির ডাবল, এটা বলা যে কথা তোমার ম্যাস অফ দ্য পার্টিকেল হচ্ছে রেস্ট ম্যাসের ডাবল, ওইটা বলো একই কথা, বিকজ তুমি c² কাটতে পারো। এখানে ওই যে ওই লাইনটাই বলা আছে এখানে। ওকে, সো অ্যান্সারটা হচ্ছে 2.6 × 10⁸। আচ্ছা, তারপর এইটা দেখো 57, 56 আর 7 একই, আমি 57 দেখাই দিই।
এখানে বলছে 5 AMU ম্যাসকে তোমার ইকুইভ্যালেন্ট এনার্জিতে বের করো, সেটা হইতে হবে, ইউনিটটা হবে মেগা ইলেকট্রন ভোল্ট। আচ্ছা, AMU হচ্ছে কি অ্যাটমিক ম্যাস ইউনিট, কেমিস্ট্রিতে দেখছো 1 AMU মানে কত আসলে? AMUটা হচ্ছে বেসিক্যালি একটা প্রোটনের ব্যাস, which is 1.67 into 10 to the power minus 27 কেজি, রাইট? এখানেও আছে কনস্ট্যান্ট 2 1.675। আচ্ছা, এটা নিউট্রনেরটা বের হয়েছে, ধরো 1.67 into 10 to the power minus 27 কেজি। তো এটা হচ্ছে অ্যাটমিক ম্যাস ইউনিট, বা এটাকে বাংলায় কি জানি বলে, আচ্ছা 1 AMU, ঠিক আছে এটাই, বা এটার আরেকটা নাম মনে হয় 1 ডাল্টন প্রবাবলি, বা এটা শুধু ইউনিটও বলে আর কি, অ্যাটমিক ইউনিট আর কি। তো এটা হচ্ছে 1 AMU। তো এটার ইকুইভ্যালেন্ট এনার্জি কত? সো ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার। তো এখানে আমরা 1 AMU এর জন্যই বের করি, দেন 5 AMU এর জন্য হচ্ছে জাস্ট 5 টাইমস। 1 AMU এর জন্য বের করতেছে বিকজ এটা তোমার অনেক কাজে লাগবে, তুমি দেখবে এটা অহরহ ইউজ করা লাগতেছে, এটা মুখস্থ রাখা লাগতে পারে। তো 931 ইলেকট্রন ভোল্টের মতো মনে হয় আসে, সরি মেগা ইলেকট্রন ভোল্টের মতো প্রবাবলি আসে। তো ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার হচ্ছে, এম হচ্ছে এইটা আমাদের 1.67 to 10 to the power minus 27, আর সি স্কোয়ার হইতেছে আমাদের 9 into 16 10 to the power 16। সো এটা কত আসে? আচ্ছা, আমরা একদম অ্যাকুরেটলি বের করি, চলো। লাইটের স্পিড হচ্ছে কত? 299,392,458, তাই না? 299,392,458, এটাই তো লাইটের স্পিড। সো এটা আসে হচ্ছে, এরকম অ্যান্সার আসলো কেন? হ্যাঁ, এটা হচ্ছে এত জুল। দেন ইলেকট্রন ভোল্টে নেওয়ার জন্য আমরা হচ্ছে এটাকে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 দিয়ে ডিভাইড করতে হবে। তো এটা আসছে 937 এত ইলেকট্রন ভোল্ট। মেগা ইলেকট্রন ভোল্টে নিতে চাইলে আবার 10 টু দি পাওয়ার 6 দিয়ে ডিভাইড করতে হবে। সো এত মেগা ইলেকট্রন ভোল্ট, 937 মতো, 937 মেগা ইলেকট্রন ভোল্ট অলমোস্ট। বইতে প্রবাবলি এটা 931 লেখা, আমার মনে নেই, তোমরা একটু বই খুলে দেখে নিও, মানে এরকমই কিছু একটা হয় আর কি। বাট এখানে বিকজ এখানে তো আমাদের আসলে অনেক ইরর হইতেছে, এটা অ্যাকুরেটলি নিচ্ছি না, লাইটের স্পিড ভুলভাবে নিতেছি, বা এটা হয়তো 9 ইন্টু 10 টু দি পাওয়ার 16 দিয়ে করলে 931 আসে, দেখা যাক তারও। আমি এখানে গুগলে দেখি 1 AMU কত। 1 AMU হচ্ছে 1 AMU হচ্ছে যে 1/12 mass of a carbon atom। তো এটা কত আসে? এত। আচ্ছা, সো এইটা ইউজ করে যদি করি, এটা হচ্ছে একদম পারফেক্টলি, মানে একটা কার্বন 12 এর ইয়া করে বের করা হয়েছে। তো এটা যদি করি তাহলে এমসি স্কোয়ার হচ্ছে 1.67377 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 27 ইন্টু আমার সি হচ্ছে স্পিড অফ লাইট 299,792। আচ্ছা 792 ছিল, এটা এখানে মনে হয় ভুল করছি। 299,792,458। তো এটাকে ডিভাইড করতে হবে আমার 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 অ্যান্ড একটা অ্যাডিশনাল 10 টু দি পাওয়ার 6, এই যে মেগা ইলেকট্রন ভোল্টে নেওয়ার জন্য 1 মেগাতে হচ্ছে 10 টু দি পাওয়ার 6। এটা ওই যে 940 এর মতো আসছে এবার। ফাইন, যে কোনো একটা লিখলেই হবে আসলে। আচ্ছা 5 AMU এর জন্য তাহলে জাস্ট 5 টাইমস হবে, বুঝতেই পারতেছো। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই রাখি। তোমরা তাহলে বাসায় একটু যা যা পড়ানো হয়েছে এই উইকে সব একটু পড়ে ফেলবা, আর কারো পড়া পিছায় থাকলে ওইগুলো একটু কভার করে ফেলো। আচ্ছা, এরকম ছিল তাই না? একটা রকেটের উপরে হচ্ছে একটা তোমার ফ্ল্যাগ বা একটা স্টিক লাগানো ছিল, সেটার লেংথ কত ছিল, কত বলছিলাম? 2 মিটার ছিল, আর আচ্ছা এক্স অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল ছিল 40 45, ডিগ্রি। 45 তাই না? না ভাইয়া, 40 ছিল। 40 দিছিলাম?
আর জি ভাইয়া 40। হুম আর স্পিড ছিল 0.9 সি। 0 পয়েন্ট কত 9 সি। 9 সি। আচ্ছা আচ্ছা, সো এটা হচ্ছে 40 ডিগ্রিজ। আচ্ছা, সো আইডিয়াটা হচ্ছে দেখো, মানে এটাকে তুমি কিরকম দেখবা, আমি যদি আগে একটু তোমাদের এটা ভিজুয়ালাইজ করে বোঝানোর চেষ্টা করি, যে তুমি দেখবা হচ্ছে আসলে এরকম, তুমি দেখবা যে এটা এইভাবে চেপে গেছে আর কি, এরকম হয়ে গেছে, বুঝতে পারছো? আচ্ছা, এখন এই যে এইভাবে যখন চেপে করলাম, দাঁড়াও এটা আবার দেখাই, আবার একটু খেয়াল করো, এটাকে এখানে আনলাম, ও যখন হিউজ স্পিডে যাবে তখন আমি দেখব যে ও এইরকম চেপে গেছে, তাই না? তো এখানে দেখো তো স্টিকটার কোন বরাবর লেন্থটা কমছে, যেই স্টিকটার মানে তুমি যদি স্টিকটাকে একটা ভেক্টরের মতো চিন্তা করো, তাহলে ওর কিন্তু দুইটা উপাংশ আছে, একটা হচ্ছে এই দিকে আর একটা হচ্ছে এই দিকে, রাইট? ওর কিন্তু এই যে ভার্টিক্যাল পোর্শনটা কিন্তু কমে নেই, কারণ রকেটটার মুভমেন্ট তো ওইদিকে না। আমরা বলছিলাম রকেট যেদিকে মুভ করে তার পারপেন্ডিকুলার ডিরেকশনে কোনো লেন্থ কমবে না। তাহলে ওর কোন পোর্শনটা কমছে দেখো, ওর এই যে হরাইজন্টাল কম্পোনেন্টটা বা আনুভূমিক দিকে যতটুক ছিল ওইটা কমে গেছে। তাহলে ওর আনুভূমিক দিকে কতটুক ছিল 2 cos 40, আর বা হরাইজন্টালি ছিল 2 cos 40, আর ভার্টিক্যালি ছিল 2 sin 40। তো ভার্টিক্যালি স্টিল 2 sin 40 আছে, কিন্তু হরাইজন্টালিটা ওই যে লেন্থ কন্ট্রাকশনের ফর্মুলা অ্যাপ্লাই করে 2 cos 40 √1 - v²/c² হয়ে গেছে। তো তাহলে ওর অ্যাকচুয়াল এখন লেন্থ কত তাইলে? লেন্থ ডেফিনেটলি চেঞ্জ হয়ে গেছে, আগের থেকে একটু ছোট হয়ে গেছে। তো সেটা হয়েছে এখন এইটা স্কোয়ার, আমরা হরাইজন্টাল আর ভার্টিক্যাল মানে আনুভূমিক আর উলম্ব জানলে ওইখান থেকে খুব সহজেই আবার অরিজিনালটা বের করতে পারবো। সো এটা এরকম হবে। আর এটা তখন কত কোণ করবে? তখন দেখো ডেফিনেটলি বেশি কোণ করবে। তখন এই অ্যাঙ্গেলটা বের করবে হচ্ছে তুমি, তখন এটা আর 40 না, তখন এই অ্যাঙ্গেলটা বের করবে হচ্ছে তুমি এই যে এইখান থেকে, যে এই পোর্শনটা হচ্ছে 2 sin 40, আর এই পোর্শনটা হচ্ছে 2 cos 40 √ এত। সো এটা যদি ক্যালকুলেট করো, দেখো এল কত আসে আগে দেখো, 2 cos 40, 2 cos 40 টাইমস হচ্ছে 2 cos 40 টাইমস হচ্ছে √1 - v²/c² হচ্ছে 0.9² এত স্কোয়ার প্লাস হচ্ছে 2 sin 40² sin 40 তার হোল স্কোয়ার। এটা ক্যালকুলেট করলে আসে 1.45। তো লেন্থটা কিন্তু কমে গেছে 1.45। আর অ্যাঙ্গেলটা হচ্ছে, এই অ্যাঙ্গেলটা হইতেছে এইটা ডিভাইডেড বাই এইটা tan ইনভার্স। তো নতুন মডিফাইড অ্যাঙ্গেল থিটা প্রাইম হইতেছে tan ইনভার্স অফ 2 sin 40 ডিভাইডেড বাই 2 cos 40 মাল্টিপ্লাইড উইথ √1 - v²/c²। তো এটা 62 ডিগ্রি হয়ে গেছে, 62.55 ডিগ্রি। দেখো আসলে এই অ্যাঙ্গেলটা একটু বড় হয়ে গেছে, আমি বোঝাই যাইতেছে এখান থেকে এটা বড়। ওকে, সো এইভাবে। আর ও যদি অতিরিক্ত লাইটের স্পিডেই যায় তখন তুমি রকেটটাকে দেখবা জিরো লেংথ, আর এইটাকে পুরোপুরি ভার্টিক্যাল দেখবা তখন, আর অ্যাঙ্গেলটা দেখবা 90 ডিগ্রি। বুঝছো এটা সবাই? কারো জি ভাইয়া। অ্যান্সার মিলছে? এটা কেউ করছে? এটা আসছে জি কারো? ভাইয়া হয়েছে আমারটা। গুড। আর কেউ এটা করছো? ওকে, সো এই আইডিয়াটা মাথায় রাখো যে এরকম আমরা মানে রকেটের মুভমেন্টের দিকে যদি লেন্থটা না থাকে তখন তাকে দুইটা কম্পোনেন্টে ভাগ করে কাজ করতে পারো, যে একটা হচ্ছে ওই রকেটের দিকেরটা আর একটা ওইটার পারপেন্ডিকুলারটা আনচেঞ্জড, আর রকেটের দিকেরটা কন্ট্রাক্টেড হয়ে যাবে। ওকে, ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই রাখি। আল্লাহ হাফেজ। সবাই একটু বাসায় পড়াশোনা করো রেগুলারলি।